দুলাভাই আমাকে খারাপ উদ্দেশ্যে স্পর্শ করে তা আমি বুঝতে পারলেও আমার পরিবারের কেউ বুঝে না। তারা মনে করে দুলাভাই আমার সাথে ঠাট্টা মশকরা করে। তিনি কথায় কথায় পিঠে কাঁধে হাত রাখতে চায়, হুটহাট করেই জড়িয়ে ধরে। আমার পরিবারের কেউ সেগুলো দেখে না, দেখলে হয়তো বিশ্বাস করত। একদিন আমি আম্মুকে বললাম, আম্মু দুলাভাইকে বলবা কথা বলার সময় যেন গায়ে হাত না দেয়, আমার ভালো লাগে না। আম্মু আমার দিকে কতক্ষণ চোখ বড় বড় করে তাকিয়ে রইল, কিছুক্ষণ পর হেসে বলল, তোর সাথে ঠাট্টা মশকরা করে? তা তোর যদি পছন্দ না হয় তাহলে তুই নিজেই না করিস। তিনি কথাটা শেষ করে যে কাজ করছিলেন আবার তা করতে লাগলেন। আম্মুর কথা শুনে আমি আশাহত হলাম। তারপর থেকে নিজেকে অনেকটাই লুকিয়ে রাখতাম দুলাভাইয়ের কাছ থেকে। দুলাভাইয়ের বাড়ি যাওয়ার কথা উঠতেই আমি এড়িয়ে যেতাম। দুলাভাই আমাদের বাসায় আসলে তার সামনে যেতাম না। যদি সেখানে তিনি আবার আমার গায়ে অসৎ উদ্দেশ্যে হাত দেয়, আমি কিছু মুখ ফুটে বলতে পারতাম না। এসব শোনার পর যদি আমার আপার সংসার ভেঙে যায়। হঠাৎ আমরা জানতে পারলাম আপা প্রেগন্যান্ট। আমরা সবাই তো মহাখুশি, প্রথম বাচ্চা হবে। আপার 7 মাস চলাকালীন সময়ে তাকে আমাদের বাসায় নিয়ে আসা হলো। তখন আবার সমস্যার শুরু হলো। আপা আসার সাথে সাথে আমাদের বাসায় দুলাভাইয়ের আনাগোনাও বেড়ে গেল। দুলাভাই প্রত্যেক বৃহস্পতিবার বিকালে আসত। শনিবার দিন দুপুর অথবা বিকালে চলে যেত। আমি ওই কয়টা দিন দুলাভাইয়ের মুখোমুখি না পড়ার জন্য তাকে এড়িয়ে যাওয়ার জন্য সকাল সকাল বাসা থেকে বেরিয়ে যেতাম। আর ফিরতাম মাগরিবের আজানের সাথে সাথে। এত দেরি হলো কেন জিজ্ঞাসা করলে বলতাম প্রাইভেট কোচিং ছিল, তাই দেরি হয়ে গেছে। শুক্রবার বান্ধবীদের বাসায় চলে যেতাম। সবাই মিলে গ্রুপ স্টাডি করতাম। আমি সবসময় চেষ্টা করতাম যাতে দুলাভাইয়ের সামনে না পড়তে হয়, কিন্তু একবার না একবার তার সামনে পড়তেই হতো। এই লুকোচুরি করতে করতে আমি হাঁপিয়ে গেলাম, যে কোনোভাবে মুক্তি পেতে চাচ্ছিলাম, কিন্তু কোনো পথ খুঁজে পাচ্ছিলাম না। কয়েক মাস পর আপার বাচ্চা হলো। তারিখটা ঠিক মনে পড়ছে না, তবে জানুয়ারি মাসে হয়েছিল। বাচ্চাটা যেদিন হলো ওই দিন হালকা বৃষ্টি হচ্ছিল, সাথে বাতাস, ঠান্ডা পুরোদমে পড়ে গেল। দুলাভাইকে খবর দেওয়া হলো। তিনি ঘণ্টা 3 পর বৃষ্টি মাথায় নিয়ে আমাদের বাসায় আসলেন। তখন আমরা আমি এত খুশি ছিলাম যে আমি ভুলেই গিয়েছিলাম দুলাভাইয়ের কথা। সবাই বাচ্চাকে দেখল, কোলে নিল। আমিও কোলে নিলাম, তবে ভয় ভয়, যদি দুহাতের মাঝখান দিয়ে বাচ্চা পড়ে যায়। ছেলে হয়েছে আপার, আমি ভেবেছিলাম মেয়ে হবে, তাকে কিভাবে সাজাবো, কেমন জামা পরাবো, এসব নিয়ে ভাবতাম। কিন্তু যখন শুনলাম ছেলে হবে তখন মন খারাপ হয়ে গেল। কিন্তু এখন আর সেই মন খারাপ নেই, আমাদের মধ্যে একটা পুচকু এসেছে, এটাই বড়। আমি বাচ্চাকে কোলে নিয়েই তার গায়ের রং দেখলাম, ধবধবে সাদা গায়ের রং, মুখটা গোলগাল, থুতনিতে একটা গর্ত ও আছে আমার মতো। কিন্তু ঠান্ডায় বেচারার ঠোঁটগুলো নীল হয়ে গেছে। দুপুরের পর আপার শ্বশুরবাড়ির অনেকেই আসলো বাবুকে দেখার জন্য। এত মানুষ, সবাই আমার থেকে বয়সে বড়, তারা সবাই বাবু দেখতে কেমন হয়েছে, বাবুর খেয়াল কিভাবে রাখবে ওইসব আপাকে বুঝাতে লাগল। এর মধ্যে আমার ফোন আসলো। আমার বান্ধবী পুষ্প কল দিয়েছে, আমার কাছে কিছু নোট আছে ওর, ওইগুলোই নিতে আসছে। আমি আমার রুমে আসলাম, নোটগুলো খোঁজার জন্য কোথায় রেখেছি তা মনে নেই। রুমটা বেশ অন্ধকার, আমাদের বাসার পাশে আরেকটা বাসা, উঠানোতে ঘরগুলো অন্ধকার হয়ে থাকে। আমি লাইট জ্বালিয়ে নোটগুলো খুঁজতে লাগলাম। হঠাৎ করেই আমাকে পিছন থেকে কেউ জড়িয়ে ধরল। আমি বুঝতে পারলাম কে জড়িয়ে ধরেছে। কিছুক্ষণ ধস্তাধস্তি চলল, আমি নিজেকে ছাড়াতে ব্যস্ত, চিৎকার করতে পারছি না। চিৎকার করলে সবাই আসবে ঠিকই, কিন্তু আমার পরিবারের মান সম্মান হয়তো ধুলোয় মিশে যাবে। মনে মনে আল্লাহকে ডাকছি, বারবার বলতে লাগলাম, ছাড়ুন আমাকে, ছাড়ুন আমাকে।
হঠাৎ টেবিলের উপর রাখা স্টিলের স্কেলটা চোখে পড়ল। স্কেলটা হাতে নিয়েই তার বাম হাতে বসিয়ে দিলাম। অনেক জোরে গিয়ে স্কেলটা হাতের মধ্যে কিছুটা অংশ ঢুকে গেছে। দুলাভাই আমাকে ছেড়ে তার হাত চেপে ধরেছে। তার চোখ লাল বর্ণ ধারণ করেছে। আমি কোনোমতে দৌড়ে রুম থেকে বেরিয়ে গেলাম। কি করব বুঝতে পারছিলাম না। মাথার চুলগুলো এলোমেলো হয়ে আছে, ধস্তাধস্তির সময় খোপা খুলে গেছে, ওড়নাটাও ঠিক মতো নেই। আমার এখন চুল বাঁধা আর ওড়না ঠিক করার মতো অবস্থা নেই। পাশের বাসার আন্টির কাছে চলে যাব ঠিক করলাম। এক দৌড়ে গিয়ে দরজাটা খুলতেই দেখলাম পুষ্প দাঁড়িয়ে আছে, আমার বান্ধবী। পুষ্প হেসে বলল, বাহ, তোর কি টাইমিং রে। এখনই আমি দরজায় নক করতে যাচ্ছিলাম। কিছুক্ষণ অবাক হয়ে আমাকে দেখে আবার বলল, কি রে, কি হয়েছে? তোর এই অবস্থা কেন? মাথার চুল আর ওড়না এমন হয়ে আছে কেন? আর তুই হাঁপাচ্ছিস কেন? পুষ্পর কথা শুনে আমি ঘাবড়ে গেলাম। একবার ভাবলাম পুষ্পকে সব বলে দিব, কিন্তু পরক্ষণেই মনে পড়ল ওকে বলা যাবে না, পরে হয়তো ও ওর মা কিংবা অন্য কারো সাথে বিষয়টা শেয়ার করবে। এভাবে সবাই জেনে যাবে। নিজেকে সামলে নিলাম। মাথার চুল খোপা করে ওড়নাটা ঠিক করে গায়ে মাথায় পেঁচিয়ে নিলাম। কপালে জমে থাকা ঘামটা মুছে নিয়ে পুষ্পকে বললাম, আরে তুই তো জানিস আজকে আমাদের বাড়িতে নতুন মেহমান আসছে, আর তাকে দেখতে আরও মেহমান আসছে। আম্মা তো নতুন মেহমান আর তাকে দেখতে আসা মেহমানদের নিয়ে ব্যস্ত, তাই আমার কাজটা বেড়ে গেল। এটা ওটা দৌড়ে আনতে হচ্ছে, তাই হাঁপিয়ে গেছি। তুই আয়, ভিতরে এসে বসো। আমার একা রুমে যেতে ভয় করছিল, তারপরেও যেতে হলো। পুষ্প আপার বাবু দেখতে আপার রুমে গেছে। রুমে উকি মেরে দেখি দুলাভাই নেই, তার মানে চলে গেছে। কেউ আমার কাঁধে হাত রাখতেই চমকে উঠলাম। আমি ভেবেছিলাম আবার দুলাভাই এসেছে, কিন্তু ঘুরে দেখলাম পুষ্প। আমি একটা দীর্ঘশ্বাস ফেললাম। পুষ্প বিছানায় বসল, আমি ওকে নাস্তা দিয়ে নোটগুলো খুঁজে বের করলাম। পুষ্প নোটগুলো নিয়ে চলে গেল, যাওয়ার আগে আরেকবার জিজ্ঞেস করল, তুই কি সমস্যায় পড়েছিস? আমি বললাম, আরে ঠিক আছি, কিন্তু আমি ঠিক নেই। আমি সেই অষ্টম শ্রেণী থেকেই ঠিক নেই, আজ দ্বাদশ শ্রেণীতে, এখনও ঠিক হতে পারিনি। আমার সাথে এসব হয়েই আসছে, আমি কিছুই বলতে পারছি না। পুষ্প চলে গেল। আমি পুষ্পকে বিদায় দিয়ে নিজের রুমে এসে দরজাটা লাগিয়ে দিলাম, যাতে কেউ আসতে পারে। আজকে আমার সাথে কি হতে যাচ্ছিল একবার ভাবার চেষ্টা করলাম। ভাবতেই চোখ দিয়ে অনর্গল পানি পড়তে লাগল, ভিতর থেকে হাজার হাজার চিৎকার বেরিয়ে আসছিল। বালিশে মুখ চেপে ধরলাম, যাতে কান্নার শব্দ বাইরে না যায়। ইচ্ছে করছে এই মুহূর্তে নিজেকে শেষ করে দিতে, ইচ্ছা করছে আমি না থাকলেই ভালো। দুলাভাই আজকে আমার সাথে খারাপ কিছু করতে চেয়েছিল। আমি এর চেয়ে ভালো বুঝিয়ে বলতে পারিনি, বলতে আমার মুখে বাধছিল, চোখ আবার ঝাপসা হয়ে গেল। সন্ধ্যা থেকে আম্মু অনেকবার দরজায় নক করছে, তারপর হয়তো ভেবেছে আমি ঘুমিয়ে আছি তাই আর নক করে নাই। আমি অনেকক্ষণ ধরে নিজেকে বুঝাতে চেষ্টা করলাম। ঠিক করলাম ঘটনাটা আম্মু আব্বুকে বলে দিব, লুকিয়ে রাখলে হয়তো পরে এর থেকে বেশি বিপদে পড়তে পারে। তাই এসে কথাটা বলে দিলাম। আমার কথা শুনে আব্বু আম্মু দুজনেই আমার দিকে হাঁ করে তাকিয়ে রইল। আব্বু শুয়েছিল, আমার কথা শুনে উঠে বসলেন। কিছুক্ষণ রুমে শুনশান নীরবতার পর আম্মু বলল, মানে তার? গলা কেঁপে উঠল, তারপরও বললাম, ধর্ষণ করার চেষ্টা করেছিল। এবার কি আরও খুলে বলতে হবে? তোমাকে তো আমি আগেই বলেছিলাম, তুমি যদি আমার কথা সেদিন শুনতে তাহলে আজকে আর এই কথাটা শুনতে হতো না তোমাদের। 2 রাত 12টা। সবাই ঘুমিয়ে পড়েছে, শুধু 3 জন বাদে। আমি, আব্বু আর আম্মু। আম্মু আমার ব্যাগ গুছিয়ে দিচ্ছে। আমি দরজায় হেলান দিয়ে দাঁড়িয়ে আছি।
আব্বু অনেকক্ষণ বিছানায় বসে থেকে আমাকে দেখল। তারপর রুম থেকে বেরিয়ে গেল। কেউ আমার সাথে কোনো কথা বলছে না। আমি আম্মুকে ঘটনা বলার পর তিনি আমার দিকে অবাক দৃষ্টিতে তাকিয়েছিল, তারপর কপাল চাপড়ে কাঁদতে লাগল। আব্বু বাসায় আসার পর আম্মু হয়তো সব বলেছে। রাত 11টার দিকে আমাকে আব্বু ওনার রুমে ডাকল। আমি ওনার রুমে যেতেই বলল, তুমি কাল তোমার ফুপির বাসায় চলে যাবে, ওইখানে থেকেই পড়াশোনা করবে, তোমার ফুপি প্রাইভেট কোচিং সব ঠিক করে দিবে। আমি তখন বরফের চেয়েও ঠান্ডা ছিলাম। তারপরও মুখ ফুটে একটা কথা জিজ্ঞেস করলাম, আমি কেন যাব ওইখানে? আর কলেজে এটেন্ডেন্সের। আমার কথাটা শেষ করতে দিল না আব্বু। তার আগেই বলল, তোমার ভালোর জন্য, তোমার আপার ভালোর জন্য, আমাদের ভালোর জন্য তুমি ওইখানে যাবে। আর কলেজের বিষয়টা আমি বুঝে নিব। তোমরা তাকে কিছুই বলবে না। আব্বু আম্মু আমার দিকে তাকিয়েছিল, তাদের দৃষ্টি পরিষ্কার বলে দিয়েছিল তারা অসহায়। আমি আর কিছুই বলিনি। চুপচাপ দরজার পাশে দাঁড়িয়েছিলাম। আব্বু রুম থেকে বেরিয়ে যেতেই দৌড়ে গিয়ে আম্মুর হাতগুলো ধরে বললাম, আম্মু আমি যাব না, তুমি জানো আমি তোমাদের ছাড়া একদিনও থাকতে পারি না। তোমরা আমাকে কেন বাড়ি থেকে বের করে দিচ্ছ? তাকে বের করে দাও। আম্মু হাতগুলো ছাড়িয়ে নিয়ে ব্যাগের চেইন লাগাতে লাগাতে বলল, সব জিনিস দিয়ে দিয়েছি, যদি কিছু বাকি থাকে তাহলে পরে তোমার আব্বু গিয়ে দিয়ে আসবে। এখন তাড়াতাড়ি গিয়ে শুয়ে পড়ো, সকাল সকাল বেরুতে হবে। ওরা আমার সাথে এমন আচরণ করছিল যেন আমি এই ঘটনার জন্য দায়ী। আর কোনো কথা বলে নিজের রুমে এসে শুয়ে পড়লাম। অনেকক্ষণ বিছানার এপাশ ওপাশ করলাম, ঘুম আসছে না। বাবুর কান্নার শব্দ শুনতে পাচ্ছি, হয়তো আপাও জেগে আছে। আপাকে বললে কেমন হয়? উঠে দাঁড়ালাম, দরজা খুলে আপার রুমে গেলাম। টেবিল ল্যাম্পটা জ্বলছে, আপা আমাকে দেখে বলল, রুমের লাইটটা একটু জ্বালা। আমি রুমের লাইটটা জ্বালিয়ে দিয়ে আপার কাছে গিয়ে বসলাম। আপা বাচ্চাকে দুধ খাওয়াচ্ছিল, আমাকে দেখে বলল, ঘুমাসনি এখনো? আমি বাবুর হাত নিজের হাতের মধ্যে রেখে বললাম, না, বাবু কান্নার শব্দ শুনলাম তাই উঠে আসলাম। আপা হাসল, তোর দুলাভাই এই জন্যই আজকে চলে গেছে, বলে কান্না শব্দে নাকি সে আজকে ঘুমাতে পারবে না। আপা আপা আমার দিকে তাকিয়ে বলল, কিছু বলবি তমা? ওর নাম বলতে ভুলেই গেলাম, আমার নাম তমা। আমি কিছু বলতে যাব তার আগেই আম্মু চলে আসলো, আপাকে বলল, কি রে বাচ্চা ঘুমায় নাই? তারপর আমার দিকে তাকিয়ে বলল, তমা তুই যা, কাল সকাল সকাল বেরুতে হবে। আপা অবাক হয়ে জিজ্ঞেস করল, ও কোথায় যাবে? তোর ফুপির বাসায়। ওইখানেই থাকবে? কেন? সামনে পরীক্ষা, আর তোর বোন তো পড়াশোনা করেই না। ওইখানে বড় আপা আছে, দেখবি শাসন করে পড়াশোনা করাবে। আমি আম্মুকে একবার দেখে রুম থেকে বেরিয়ে গেলাম। আম্মু আপাকে মিথ্যা কথা বলল। নিজের রুমে ঢুকতে না ঢুকতেই আম্মু কোত্থেকে এসে যেন ঠাস করে গালে একটা চর বসিয়ে দিল। কিছুই বুঝলাম না, কেন আমাকে চর মারা হলো। ড্যাবড্যাব করে আম্মুর দিকে কিছুক্ষণ তাকিয়ে রইলাম, তারপর চোখ ঝাপসা হয়ে এলো। আম্মু রাগী গলায় বলল, মান সম্মান সব শেষ করে দিতে চাস নাকি? তুই জানিস, তুই আজকে যে কথাটা বলতে যাচ্ছিলি সেই কথার জন্যে তোর বোনের সংসার ভেঙে যেতে পারে। তোর আব্বুর মান সম্মান মাটিতে মিশে যেতে পারে। আপুর তো উচিত জানা, আর ওই লোকটা ভালো না, ওর সাথে না থাকায় ভালো। আর আমি কোনো অন্যায় করিনি, তোমাদের মান সম্মান নষ্ট হবে কেন? কোথায় তোমরা আমার সাথে ঘটে যাওয়া অন্যায়ের বিচার করবা, তা না আমাকে ফুপির কাছে পাঠিয়ে দিচ্ছ। তমা তুই বেশি কথা বলিস। ঘুমাতে যা, আর এই কথা কারো কাছে বলবি না। কেন? বললে কি হবে? এটা যেন গর্বের কথা, বলতে হবে।
বললে তোরেই কপাল পুড়বে, বিয়েও দিতে পারবো না আমরা। সবাই তোর মুখেই থুতু দিবে। আম্মু রুম থেকে বেরিয়ে গেল, আমি দরজা লাগিয়ে শুয়ে পড়লাম। আমি তো কিছুই করিনি, তারপরও আমাকেই কেন কথা শুনতে হবে? কেন ওই লোকটা কোনো সাজা পাবে না? কেন সব সাজা আমাকেই ভুগতে হবে? দুলাভাইয়ের অত্যাচার থেকে মুক্ত করে আমার আব্বু আমাকে ঢাকায় ফুপির বাসায় পাঠানোর ব্যবস্থা করে ফেলল। আমার ব্যাগ নিয়ে আব্বু সামনে সামনে যাচ্ছে, আমি তার পিছু পিছু হাঁটছি। সামনে গিয়েই হয়তো রিকশা নিবে, বাসস্ট্যান্ডে গিয়ে বাসে উঠতে হবে, তারপর সোজা ঢাকা। নেত্রকোনা থেকে বিদায়, আবার কবে আসব কে জানে। এখনই সবাইকে যেভাবে মিস করতে শুরু করেছি, কদিন ঢাকায় থাকতে পারবো তাও জানি না, সবচেয়ে বেশি মিসস। কিছুদূর দৌড়ে এগিয়ে গিয়ে আব্বুর সাথে সাথে হাঁটা শুরু করলাম। অনেকক্ষণ ধরে চুপচাপ আছি, কাল ওই ঘটনার পর থেকেই চুপচাপ হয়ে আছি, নিজের সাথে হওয়া অন্যায়টা কিছুতেই মানতে পারছিলাম না। আব্বু এত তাড়াতাড়ি হাঁটছে যে আমি তার সাথে দৌড়েও পারছি না। তাই আব্বুকে বললাম, আব্বু, আস্তে হাঁটো। আমি এত তাড়াতাড়ি হাঁটতে পারি না। তাড়াতাড়ি না হাঁটলে তো বাস ফেল করে ফেলবো মা। আচ্ছা আব্বু, আমি চলে গেলে তোমার খারাপ লাগবে না? আমার প্রশ্ন শুনে আব্বু আমার দিকে তাকালো, পান খেয়ে ঠোঁট লাল করে ফেলেছে, একটা পান শেষ হওয়ার আগেই আরেকটা পান মুখে দিয়ে রাখে, সব সময় একগাল উঁচু করে রাখে পান দিয়ে, আজও তার ব্যতিক্রম নয়। আমার প্রশ্নের উত্তর না দিয়ে তিনি বলল, ফুপুর বাসায় যাচ্ছ, ভালো করে মনোযোগ দিয়ে পড়ালেখা করবে। তোমাকে ওইখানে পাঠানোই হচ্ছে যাতে তুমি ভালো রেজাল্ট করতে পারো। বুঝেছ? আমি মাথা নাড়িয়ে বললাম, ঠিক আছে। মনে মনে হাসলাম, আব্বু আমাকে এটা বুঝাতে চেয়েছে যে কালকের ঘটনার জন্য আমাকে ঢাকা পাঠানো হচ্ছে না, আমাকে ঢাকা অন্য কারণে পাঠানো হচ্ছে। দিনের বেশিরভাগটায় কাটল বাসে। বিকেলে যখন ফুপির বাসায় পৌঁছালাম, তখন ঘুমে চোখ বন্ধ হয়ে আসছে, আর মাথা প্রচণ্ড ব্যথা করছে। আমার ফুপাতো বোন নাবা আমাকে রুমে নিয়ে গেল। আমি বাসায় ঢোকার পর থেকেই নাবা বিরতিহীন কথা বলেই যাচ্ছে। যেন একটা রেডিও বা টেলিভিশন, এমনই বটে, আমাকে পুরো বাসার খবর, পাশের বাসার খবর সব জানিয়ে দিচ্ছে। যেমন বনু, জানো আমার রুমের জানালা আর পাশের বাসার জানালা মুখোমুখি। ওই জানালার সামনে সবসময় একটা নাদুস মোটাসোটা গুলুমুলু টাইপের একটা ভাই থাকে। তোমাদের সাথে এইচএসসি দিবে। সে হাঁটলে তার পেটের মাংস থোপথপ করে কাঁপে। ধপাস ধপাস করে হাঁটার শব্দ হয়। ওকে আমি হাতি মেরি সাথী বলে খেপায়। কিছুক্ষণ কি যেন ভাবল, তারপর আবার বলল, সৃজন ভাইয়াকে জানো আমি কি বলি? হোয়াইট অ্যাস। মানে সাদা গাধা। হা হা হা, বলো তো কেন বলি? আরে ও দেখেতে সুন্দর তো তাই। আমি হেসে হিজাবের পিন খুলতে লাগলাম, সাথে ওর কথাগুলোও শুনছিলাম। সৃজন ভাইয়ার কথা শুনতাই হাসিটা মিলিয়ে গেল। আমার তো মনেই ছিল না ফুপির একটা ছেলেও আছে। আসলে ওই ঘটনাটায় মাথায় ঘুরঘুর করছে। নাবাকে জিজ্ঞেস করলাম, নাবু, সৃজন ভাইয়া কি বাসায়? আরে না, ও তো ওর এক বন্ধুর বাসায়। বাসায় থাকলে দৌড়ে এসে মামাকে সালাম করত। মামাকে দেখাতো সে ভদ্র ছেলে। দেখানোর কি আছে, সে তো যথেষ্ট ভদ্রই। কচু জানো, আমি যতক্ষণ বাসায় থাকি ততক্ষণেই আমাকে চা কফি বানাতে বলে, না বানালেই মার। আমি আগেরবার যখন ঢাকায় এসেছিলাম তখন আমি ক্লাস 8-এ পড়ি। তখনকার সৃজন ভাইয়ার আচার আচরণ মনে করার চেষ্টা করলাম, তাকে দেখতে কেমন ছিল তা মনে করার চেষ্টা করলাম। কিন্তু কিছুই মনে পড়ল না। আমিও আর মনে করার চেষ্টা না করে গোসল করতে গেলাম। গোসলের পর ফুপি, আব্বু নাবার সাথে অনেকক্ষণ আড্ডা দিলাম, খাওয়া দাওয়া করলাম। সন্ধ্যার আমি বিছানায় শুয়ে ঘুমানোর চেষ্টা করছিলাম, কিন্তু সব চেষ্টায় বিফলে গেল। নাবা এসেই বকবক করতে লাগল। আমি নাবাকে থামানোর জন্য বললাম, এই নাবা,
তুই জানি কোনো ক্লাসে পড়িস। এসএসসি দিব এবার, আর কতবার বলবো তোকে? আমরা এই অল্প সময়েই তুমি থেকে তুইতে এসে পড়েছি, আসলে আমি বেশিক্ষণ আপনি তুমি করতে পারি না। নাবা, নাবা, এই নাবা। আমি এদিক ওদিক তাকালাম। শুয়া থেকে উঠে বসে বললাম, যা ফুপি ডাকে তোকে, পড়তে বসো। নাবা হেসে গিয়ে জানালা খুলল। তারপর বলল, আরে মিনি হাতিটা ডাকে। দাঁড়াও, তোমার সাথে কথা বলিয়ে দিচ্ছি। মিনি হাতি, ওই মিনি হাতি। নাবা আস্তে আস্তে ওই ছেলেটাকে ডাকল, যাতে ওই ছেলেটা শুনতে না পায়। আমি আর নাবা দুজনেই হাসলাম। নাবা এবার একটু জোরে বলল, পুণ্য ভাইয়া, ডেকেছিলে? আমি নাবাকে জিজ্ঞেস করলাম, ওই ছেড়ি, পুণ্য আবার ছেলের নাম হয় কেমনে? আমি কিভাবে বলবো? আজকাল নাম হলেই চলে, নামটা ছেলেদের না মেয়েদের সেটা দেখার বিষয় না। ওই বাসার রুমের লাইটটা জ্বলে উঠল। আমি রুমের দিকে তাকাতেই দেখলাম ইয়া মোটা পুরা গণেশ টাইপের একটা শ্যামলা রঙের ছেলে বিছানায় উঠল। জানালার পাশে বসে নাবাকে বলল, কার সাথে এত কথা বলিস? আমার রুম থেকে শুনতে পাচ্ছি। আমার কাজিনের সাথে। আজকে আসছে, এখানে কয়েকদিন থেকে কোচিং করবে, সামনে এইচএসসি দিবে তো। পুণ্য ছেলেটা বলল, ও আমার সমস্বয়ী, কই ডাক তো একটু পরিচিত হই। নাবা বলল, আরে এইখানেই আছে, রুম অন্ধকার তো তাই, দাঁড়াও লাইট জ্বালিয়ে দিই। নাবা লাইট জ্বালালো। পুণ্য হাত নাড়ল, আমিও হাত নাড়লাম। পুণ্য বলল, তোমার নাম কি? তমা। তো এখন কেন আসছ? এখন তো শেষ সময়, সবার তো বই শেষ। আর কয়েকদিন পর তো কোচিং বন্ধ দিয়ে দিবে। ওই যতটুকুই জানতে পারি আর কি। আচ্ছা, পরে কথা হবে। পুণ্য চলে গেল। আমি জানালা লাগিয়ে দিলাম। নাবা উঠে পড়তে বসল। আমি আব্বুর সাথে কথা বলতে গেলাম। কাল সকালে চলে যাবে আব্বু, তখন আমার অনেক কষ্ট হবে। আব্বু মোবাইলে কার সাথে যেন কথা বলছে, তাই আর রুমে না ঢুকেই চলে আসছিলাম। হঠাৎ কলিং বেল বেজে উঠল। ফুপি বলল দরজা খুলে দিতে। আমি যেতে যেতে দরজায় 2-3টা টোকাও দিল। দরজা খুলতেই 2123 বছর বয়সী, আনুমানিক 5 ফুট 7-8 উচ্চতার ফর্সা দেখতে একটা ছেলে ঢুকল। মুখে খোঁচা খোঁচা দাড়ি। আমার মুখের দিকে কিছুক্ষণ তাকিয়ে দেখল। তারপর বলল, তুমি প্রিয়তমা না? আমি চোখ বড় বড় করে আমার চারপাশটা ভালো করে দেখলাম। শিউর হলাম, আমাকেই বলছে। আমি বললাম, না, আমি প্রিয়তমা নই। কথাটা বলে চলে যাচ্ছিলাম। হঠাৎ ফুপি রান্নাঘর থেকে বেরিয়ে বলল, তমা, ও তোর সৃজন ভাইয়া। সৃজন ভাইয়া আমার কাছে এসে বলল, এই তুমিই তো প্রিয়তমা। তাহলে না করলে কেন? আমি তো প্রিয়তমা না, শুধু তমা। ও আচ্ছা, আমি প্রিয়তমা ডাকব। এখন যাও, আমার জন্য 1 কাপ চা নিয়ে আসো। চা বানাতে পারো তো? আমি ড্যাবড্যাব করে সৃজন ভাইয়ার দিকে চেয়ে রইলাম। আমাকে বলছে চা বানাতে, যাকগে হয়তো মাথায় একটু ছিট আছে। আমি মাথা নেড়ে হ্যাঁ বললাম। সৃজন ভাইয়া বলল, তো তুমি আমার রুমে চাটা দিয়ে এসো কেমন? আমি আবার মাথা নেড়ে হ্যাঁ বলে চলে যাচ্ছিলাম। সৃজন ভাইয়া আবার ডাকল, এই প্রিয়তমা। হু, আমার রুম তুমি চিনো না তো? ওই যে মেইন দরজার পাশেরটায় আমার রুম। এবার যাও। আমি এখন একদম কনফার্ম যে ছেলেটার মাথার একটা তার ছিঁড়া। এমন চা বানায় দিব যে ওর মাথার তার জোড়া লেগে যাবে। একটা লোক আমাকে রেপ করার চেষ্টা করছে, এমন একটা স্বপ্ন দেখে মাঝরাতে ঘুম ভেঙে গেল। আমি শিউর স্বপ্নে হয়তো দুলাভাইকেই দেখেছি। বিছানায় বসে দুলাভাই আমার সাথে কি করছে তা ভাবতে ভাবতেই চোখে পানি চলে আসলো। কিছুক্ষণ পর গলাটা একদম শুকিয়ে গেল। উঠে ডাইনিং রুমে গেলাম,
বারান্দায় লাইট জ্বলছে, হালকা আলো ডাইনিং রুমের অন্ধকারটা অনেকটা কমিয়ে দিয়েছে। আমি চেয়ার টেনে বসে এক গ্লাস পানি খেলাম। কবে আমি এই ভয় থেকে মুক্ত হব তা ভাবতে লাগলাম। 2 হাত দিয়ে মুখ ঢেকে বসে আছি, হঠাৎ মনে হলো কেউ রুমের মধ্যে হাঁটছে। মুখের উপর থেকে হাত সরাতেই চোখে টর্চের আলো এসে পড়ল, চোখ বন্ধ করে ফেললাম। তোমাকে তখন চা বানাতে বললাম, আর তুমি গিয়ে ঘুমিয়ে পড়েছ। সৃজন ভাইয়ার গলা শুনে আমি চেয়ার ছেড়ে দাঁড়ালাম। যখন সৃজন ভাইয়া আমাকে চা বানাতে বলেছিল তখন আমার অনেক ঘুম পাচ্ছিল, আর আমার ঘুম পেলে আমি এক মুহূর্তও দাঁড়িয়ে থাকতে পারি না, তাই তাকে চা না দিয়েই আমি ঘুমিয়ে পড়লাম। এখন মনে পড়ল আমি তো ভাত খাইনি। আমি বললাম, আমার তখন খুব ঘুম পেয়েছিল। তাই আমার তখন খুব পিপাসা পেয়েছিল। টেবিলের উপর তো পানি ছিল, খেয়ে আমাকে পুরো কথাটা বলতে দিল না। তিনি বলতে লাগলেন, চুপ, আমার সাথে মজা করতেছ? তুমি তখন আমার জন্য চা না বানিয়ে ভুল করেছ, অন্যায় করেছ, তাই তোমাকে এখন থেকে সবসময় আমার জন্য চা বানাবে। এটা তোমার শাস্তি। আমি বিড়বিড় করে বললাম, আইছে কোনো প্রধানমন্ত্রী? সৃজন ভাইয়া বলল, এই কিছু বললে? না। গুড, যাও আমার জন্য এখন কফি বানিয়ে নিয়ে এসো। আমি ডানে বামে মাথা নেড়ে বললাম, কফি কেন বানাবো? আমাকে শুধু চা বানানোর শাস্তি দেওয়া হয়েছে। চা মানে চা, কফি দুটোই বানাতে হবে। বাই দ্য ওয়ে, তুমি কফি বানাতে পারো তো? জি। ওকে, যাও। আমি সৃজন ভাইয়াকে পাশ কাটিয়ে কিছুদূর এগিয়ে গিয়ে বললাম, ব্যাটা খাটাস, এই মাঝরাতে কফি খাওয়ার ইচ্ছা হইছে, আমাকে কি কাজের বুয়া পাইছে? আল্লাহ, কফি খাইতে গিয়ে যেন ওর জিভ পুড়ে যায়। সৃজন ভাইয়া আবার আমার দিকে টর্চ জেলে বলল, এই, তুমি কিছু বলছ? আমি কিছু না বলে রান্নাঘরের দিকে দৌড় দিলাম। রান্নাঘরের কোথায় কি রাখা আছে তার কিছুই খুঁজে পাচ্ছি না, পাবো কি করে? আমি তো জানিই না কোথায় কি আছে। সৃজন ভাইয়া সোফায় বসে বসে কোথায় কি আছে বলে দিল। অপারেশন কফি শেষ করে সফল হয়ে আমি সৃজন ভাইয়ার হাতে এখন মগ সফল কফি ধরিয়ে দিয়ে রুমে এসে বিছানায় গা এলিয়ে দিলাম। আমাকে এখন থেকে প্রতিদিন চা কফি করতে হবে। ভাবতেই আমার মাথা ব্যথা করছে। নিজেকে সান্ত্বনা দিলাম এটা বলে যে থাক, সারাদিনে তো 1-2 কাপেই চা বানাতে হবে। পরদিন সকাল সকাল আব্বু চলে গেল। আব্বু চলে যাওয়ার পর থেকেই মন খারাপ। সারাদিন বাসায় একা একা, মন ভালো করার মতো কেউ নেই। নাবাও বাসায় নেই, স্কুল, প্রাইভেট, কোচিং সব শেষ করে সন্ধ্যার আগে আগে বাসায় আসবে। ফুপিও নাবাকে স্কুল থেকে এনে কোচিংয়ে দিতে গেছে। এদিকে মন খারাপ করার মানুষ এসে গেছে। মি হোয়াইটেস এসে গেছে, সকাল থেকে বাসায় ছিল না। তিনি আসার পর থেকে আমাকে দিয়ে শুধু চা বানানোর অর্ডার দিয়েই যাচ্ছে। ঘণ্টাখানেক পরে পরে চা বানাতে বলছে। তাই এখন বেশি করে চা বানিয়ে রেখে দিয়েছি। যখনই চা বানানোর কথা বলে আমি ফ্লাক্স থেকে চা ঢেলে দিয়ে আসি। এত তাড়াতাড়ি চা নিয়ে যাওয়াতে সৃজন ভাইয়া আমার দিকে কিছুক্ষণ তাকিয়ে রইল, তারপর বলল, কি ব্যাপার, এত তাড়াতাড়ি চা কিভাবে বানিয়ে আনছ? চা বানানোতে পটু হয়ে গেছি। ওহ, গুড, কুইক লার্নার। বিকেল বেলা, বাসায় একলা বসে আছি। ফুপি নাবাকে আনতে গেছে, সৃজন ভাইয়া ও কোথায় যেন গেছে। সময় একদম কাটছে না। ঢাকা সময় কাটতেই চায় না। বিছানায় বসে বসে গুনগুন করে গাইছিলাম। হঠাৎ পাশের বাসার গনসা পুণ্য ছেলেটা ডাক দিল। আমি এগিয়ে গেলাম। পুণ্য বলল, কি করো তমা? বসে আছি। তুমি? এই তো প্রাইভেট পড়ে আসলাম। তুমি প্রাইভেট শুরু করনি? না, কাল থেকে করব। ওহ, কলিং বেল বাজাচ্ছে, হয়তো ফুপি এসে গেছে নাবাকে নিয়ে। তাই আর মিনি হাতিটার সাথে কথা বলা হলো না। দরজা খুলে দিতেই ফুপি রুমে ঢুকল। বোরকা খুলতে খুলতে বলল,
তোর প্রাইভেট কোচিং সব ঠিক করে এলাম। ওই যে পাশের বাসার ছেলেটা, ওর সাথেই যেতে পারবি, আসতে পারবি। আমার সাথে দেখা হয়েছিল, আমি বলেছি তোকে নিয়ে আসতে। বিকেলবেলা আসার সময় নাবাকেও নিয়ে আসতে পারবি। তাহলে আর আমার যেতে হবে না। ফুপি পাখাটা ছেড়ে বিছানায় শুয়ে রইলেন কিছুক্ষণ, তারপর বললেন, ভাইজান বলছিল তুই ইংরেজিতে দুর্বল, সৃজন একটু আধটু দেখিয়ে দিলেই হবে, আর একটা প্রাইভেট তো আছেই। এত পড়াশোনার কথা শুনে আমার মাথা ততক্ষণাৎ হ্যাং করল। এত পড়ালেখা আমি তো বাড়িতেই পড়ি না। আর সৃজন ভাইয়া পড়াবে কি, আমাকে দিয়ে চা বানাতে বানাতেই ঘণ্টাখানেক শেষ করে দিবে। রাতে খাওয়ার সময় ফুপি সৃজন ভাইয়াকে বলল, সৃজন, তুই তমাকে একটু ইংরেজিটা দেখিয়ে দিস তো। সৃজন ভাইয়া খাওয়া থামিয়ে আমাকে কিছুক্ষণ দেখল, তারপর বলল, আমি কাউকে ইংরেজি পড়াতে পারি না আম্মু, সেটা তুমি জানো। আমি প্রিয়মকে বলে দিব, ও নাবা আর প্রিয়তমাকে 1 ঘন্টা করে পড়াবে। ফুপি মাথা নেড়ে বললেন, সেই ভালো। পরদিন সকাল বেলাতেই গনসা এসে হাজির। আমাকে নিয়ে যাবে। ফুপি গনসাকে বলে দিল সকাল দুপুর এই 2 বেলা তিনিই নিয়ে যাবেন, তিনিই নিয়ে আসবেন। শুধু বিকেলবেলায় যেন আমরা একসাথে চলে আসি। তো তাকে 1 প্লেট মিষ্টি দেওয়া হলো। সে কয়েক সেকেন্ডে সেগুলো সাবার করে দিল। প্লেটে প্রায় 7-8টা মিষ্টি ছিল। এরপর দিনগুলি এমনই কাটতে লাগল। প্রাইভেটে দৌড়াদৌড়ি করতে করতেই দম শেষ। বিকেলবেলায় গণেশ পুণ্যর সাথে আসতে ভালোই লাগে। সে প্রত্যেকটা স্যারের কাছে জোকার হিসাবে বেশ পরিচিত। বাসায় আসার সময় আমাদেরকেও জোকস বলে বলে আসে। তবে বাসায় এসে যে স্যার পড়ানোর কথা ছিল সে আসেনি। প্রায় সপ্তাহ 2 পর প্রাইভেট পড়ে আমি, নাবা আর গণেশ পুণ্য বাসায় ফিরছিলাম। বাসার কাছাকাছি আসতেই গণেশ বলল, তমা একটা কথা বলবো। বলো। আমি না। তুমি কি? আমি তোমাকে ভালোবাসি। আই লাভ ইউ। আমি তো কথা বলার শক্তি হারিয়ে ফেলেছি। এই গণেশটা বলে কি? নাবা বলল, কাকের বাসায় কোকিলের ডিম। পুণ্য বলল, ঠিক, আমি কাক কিন্তু। আরে তুমি তো কাক না কাওয়া। নাবা কথাটা বলে চলে আসলো, আমিও ওর সাথে চলে আসলাম। বাসায় আসার পর দুইজনে এই বিষয় নিয়ে বেশ হাসাহাসি ও করলাম, শেষ পর্যন্ত এই মোটু। এরপর আমি আর নাবা দুইজনেই তাকে এড়িয়ে চলতাম। তবে সে জানালা দিয়ে আমাদের ডিস্টার্ব করা শুরু করল। ছোট্ট ছোট্ট কাগজের টুকরো ঢিল দিয়ে আমাদের রুমে ফেলতে লাগল। ভাবতে লাগলাম কি করা যায়, কিভাবে এর থেকে মুক্তি পাব, তো বুদ্ধি পেয়ে গেলাম। জুতা আর একটা মাঝারি সাইজের ঝাড়ু কিনে এনে জানালার গ্রিলে বেঁধে রাখলাম। বেচারা জানালা খুলতেই দেখতে পাবে। জুতা আর একটা মাঝারি সাইজের ঝাড়ু কিনে এনে জানালার গ্রিলে বেঁধে রাখলাম। বেচারা জানালা খুলতেই দেখতে পাবে। হলো ও তাই। এরপর থেকে বেচারা প্রায় সময়ই জানালা খুলে দেখত, ঝাড়ু আর জুতা সরিয়ে ফেলেছি কিনা। জুতা ঝাড়ু খুলে নেই দেখে মন খারাপ করে জানালা বন্ধ করে দিত। একদিন বিকেলে আসার পথে পুণ্য নাবাকে ডেকে বলল, তোমরা জানালায় জুতা ঝাড়ু বেঁধেছ কেন? কেমন বাজে দেখায় জানো? অন্যরা দেখলে কি বলবে? আরে, অন্যরা কিভাবে দেখবে বলো তো? আপু ওইগুলা শুধু কাওয়ার জন্য বেঁধে রাখছে। কাওয়াটা মারাত্মক জ্বালায় কিনা। নাবা কথাটা বলে আমার দিকে তাকিয়ে হাসল। গণেশ মারাত্মক অপমানিত হল। এরপর আর আমাদের সাথে কথা বলতো না। শুক্রবার বিকালে রুম বসে আমি আর নাবা গান গাইছিলাম। ফুপি মার্কেটে গেছে আর সৃজন ভাইয়া রুমে বসে কি যেন করছে। কলিং বেল বাজতেই নাবা কাঁথা মুড়িয়ে শুয়ে পড়ল। আর সৃজন ভাইয়া কখনোই উঠে গিয়ে দরজা খুলবে না। এই বাসায় আসার পর থেকে যেন দরজার চাকরিটা আমিই পেয়েছি। আমি উঠে গিয়ে দরজা খুলে দিলাম। একটা লম্বা ছেলে দাঁড়িয়ে আছে, মনে হয় 5 ফুট 9 হবে। মাথার চুলগুলো বেশ বড় চোখের উপর পড়ে আছে। তবে অনেক সিল্কি,
ছেলেদের মাথার চুল যে এতটা সিল্কি হয় তা জানতাম না। গালে খোঁচা খোঁচা দাড়ি, ছেলেটা আমার দিকে তাকিয়ে হাসল, তার দাঁতগুলো বেশ সুন্দর, একদম সমান, বাঁকা টেরা নেই। ছেলেটা ভ্রু কুঁচকে বলল, ইউ বুচি, সামনে থেকে সরো। আমাকে যদি কেউ বুচি বলে তাহলে আমার প্রচণ্ড রাগ ওঠে। যদি কারো উপর রাগটা ঝাড়তে না পারি তাহলে কান্না করে রাগ কমাতে হয়। ছোট্টবেলা থেকেই আমার নাক নিয়ে সবাই চুল ছেঁড়া বিশ্লেষণ করত। এই যেমন, কিরে তোর নাকে হাতি পা দিছিল নাকি? নাক এমন বুচা কেন? প্রত্যেকদিন সকালবেলা ঘুম থেকে উঠে নাক 2 আঙুলে ধরে টানবি, তাইলেই ঠিক হয়ে যাবে, ইত্যাদি ইত্যাদি আরও অনেক কিছু। সবাই আমার নাক ধরে টানত, তারা নাকি নাক ঠিক করবে, কাজের কাজ কিচ্ছু হতো না, উল্টো আমার নাক লাল হয়ে যেত। অপরিচিত কারো উপর তো আর রাগটা ঝাড়তে পারব না, তাই ভদ্রভাবে বললাম, আপনি কে? লোকটা কিছু না বলে রুমে ঢুকল, তারপর আমার নাক টেনে বলল, দরজা খোলার আগে দেখে নিতে পারলে না, দরজার ওপাশে যে আছে তাকে চিনো নাকি চিনো না? আমি একটু গিয়ে নাকে হাত রেখে বললাম, আপনি আমার নাক ধরলেন কেন? বেশ করেছি, বুচা নাক ঠিক করছি। আচ্ছা শুনো, আমার জন্য 1 গ্লাস ঠান্ডা ঠান্ডা খুব ঠান্ডা পানি নিয়ে এসো। আমি সৃজনের রুমে যাচ্ছি। মিস বুচি। ছেলেটা সৃজন ভাইয়ার রুমে চলে গেল। আমি দরজার সামনে দাঁড়িয়ে থেকে নিজের রাগটাকে কন্ট্রোল করলাম। একবার ভাবলাম পানি নিয়ে যাব না, তারপর আবার ভাবলাম পানি খাওয়ানো স্বভাবের কাজ। তাই 1 গ্লাস ঠান্ডা পানি নিয়ে গেলাম। আমাকে দেখেই ছেলেটা বলল, এই তো মিস বুচি পানি নিয়ে এসে গেছে। থ্যাংক ইউ। সৃজন ভাইয়া ল্যাপটপ থেকে মাথা ভাসিয়ে বলল, প্রিয়তমা তুমি আবার কবে থেকে বুচি হয়ে গেলে? তা বুচি নামটা কিন্তু তোমার সাথে মানিয়েছে। ও হচ্ছে প্রিয়ম, তোমাকে ইংলিশটা দেখিয়ে দিবে। প্রিয়ম বলল, প্রিয়তমা। এটা কি তোমার আসল নাম, মিস বুচি? আমার নাম তমা। বেশ ভদ্রভাবেই বললাম, কারণ উনি তো স্যার। যাই হোক, আমি আর নাবা তার কাছে পড়তে থাকলাম। কিছুদিন পর জানতে পারলাম উনি আসলে সৃজন ভাইয়ার কাজিন। ওরা দুজন সমবয়সী বলে একসাথেই পড়ালেখা করেছে, তাদের মধ্যে বেশ ভালো একটা সম্পর্কও আছে। কিন্তু আমার তাদের সাথে কোনো ভালো সম্পর্ক তৈরি হলো না। একজন আমাকে সারাদিন চা কফি বানানোর অর্ডার দেয়, আরেকজন যখনই আসবে তখনই মিস বুচি, চাকমা, বুড়ি বলে খেপাবে, যখন তখন নাকে ধরে টানবে আর বলবে নাকটা ঠিক হবে। এমনভাবে ধরবে যে নাক লাল হয়ে যায়। আমি প্রিয়মের নাম দিলাম মি লম্বু। একদিন আমি আর নাবা মি লম্বুর কাছে পড়তে বসলাম। লম্বু পড়া বুঝাচ্ছে নাবাকে, আমি কিছুতেই পড়াতে মনোযোগ দিতে পারছি না, কারণ আমার সামনের চুলগুলো বারবার এসে কপালে পড়ছে, চোখ ঢেকে যাচ্ছে। আমি বারবার হাত দিয়ে সরিয়ে দিচ্ছি। প্রিয়ম হঠাৎ করেই বলল, এই মানসিক রোগীর মতো তখন থেকে কি করে যাচ্ছ এগুলো? বারবার চুল ঠিক করার কি আছে? যেটা লিখতে দিছিলাম এইটা লিখা শেষ হইছে। আমি থমথমে গলায় বললাম, না। তাহলে তাড়াতাড়ি লিখো, আরেকবার যদি চুলে হাত দিতে দেখি হাত চুল কেটে দিব। আমি কোনো কথা না বলে লিখতে লাগলাম, কারণ এই কদিনে আমি বেশ বুঝেছি মি লম্বু চাইলে অনেক কিছুই করতে পারতে। কিন্তু কিছুক্ষণ পর আবার চুল সামনে চলে আসলো। আমি না লিখতে পারছিলাম আর না চুলগুলো সরাতে পারছিলাম, শুধু মাথা ডানে বামে নাড়াতে লাগলাম। হঠাৎ মনে হলো কেউ যেন আমার কপাল থেকে আস্তে চুলগুলো সরিয়ে নিচ্ছে। তার স্পর্শে যেন আমার পুরো শরীর কেঁপে উঠল। আমি মাথা তুলে দেখলাম প্রিয়ম নাবার কাছ থেকে ক্লিপ নিয়ে আমার চুলগুলো আটকে দিয়ে বলল, এখন আর পড়বে না, লিখো। আমি মাথা নিচু করে লিখতে চেষ্টা করলাম, কিন্তু কি লিখলাম কিছুই জানি না। কোনোমতে তাড়াতাড়ি করে লিখে মি লম্বুকে খাতাটা ধরিয়ে দিয়ে রুমে চলে আসলাম। আয়নার সামনে দাঁড়িয়ে শুধু চুলগুলো বাঁধার স্টাইলটা দেখছিলাম। এরকম করে আমি প্রায় চুল আটকাতাম,
কিন্তু আজকে কেন জানি অন্যরকম লাগছিল, মনের ভিতর কেমন যেন একটা অনুভূতি, যেটা জীবনের প্রথম হচ্ছিল। এমন অনুভূতি এর আগে কখনো হয়নি। প্রিয়মের স্পর্শের রেশ আমার ততক্ষণাৎ কেটে গেল, আমার জীবনে ঘটে যাওয়া ঘটনার কথাটা মনে করলাম। এক মুহূর্তের জন্য আমার মনে পৃথিবীর সব পুরুষেই আমার দুলাভাইয়ের মতো। প্রিয়মের স্পর্শের রেশ কেটে গেলেও প্রিয়মের বলা মানসিক রোগী কথাটার রেশ কাটেনি। সবাই এখন বুচি, চাকমা, বুড়ি ছেড়ে আমাকে মানসিক রোগী ডাকতে ব্যস্ত। একমাত্র সৃজন ভাইয়া আর ফুপা আমাকে প্রিয়তমা ডাকে। তমা নামে কেউ ডাকেই না। এই 1-1.5 মাসেই আমি আমার নাম ভুলে যেতে লাগলাম, আমার নিজের কত বিচিত্র বিচিত্র নাম ভাবতেই ভালো লাগত। সব মিলিয়ে আমি সুখেই ছিলাম, দুলাভাইয়ের ঘটনা তখন প্রায় ভুলতে বসেছি। একদিন বাড়িতে কল দিলাম, ফোন ধরল আপা। আমি কণ্ঠ না বুঝতে পেরে বললাম, আম্মু, কেমন আছো? ওপাশ থেকে আপা বলল, না, আমি তোর আপা। ও, আপা তুমি কবে এলে? এই তো কাল। আপার এই কথাটা আমার কেমন যেন লাগলো, একটু একটু সন্দেহ হতে লাগলো। আমি যখনই বাড়িতে কল দেই তখনই আপা আমাদের বাড়িতে, তাহলে সে ওই বাড়িতে কবে যায়? আর ওই বাড়ি থেকেও আপাকে ঘন ঘন আমাদের বাড়িতে আসতে দিচ্ছে। আগে তো আসতে দিত না। আমি আপাকে বললাম, কি ব্যাপার আপা? তুমি দেখছি ঘন ঘন আমাদের বাড়িতে আসছ। আমার আদরটা তুমি একলাই খাচ্ছ। আপা কিছু না বলে ফোনটা আম্মুর কাছে দিয়ে দিল। এর কোনো মানে আমি বুঝতে পারলাম না। যাই, এই বিষয়টা নিয়ে আমি ভাবার মতো সময় পেলাম না। তার আগেই আমার কাছে একটা চিঠি এলো। বিকেলবেলায় প্রাইভেট থেকে আসার পথে একটা বাচ্চা ছেলে চিঠি আমার হাতে দিয়ে চলে গেল। হালকা সবুজ রঙের একটা খামের উপরে লিখা, প্রিয়তমার প্রিয়তম চিঠিটা তার প্রিয়তমাকে পাঠিয়েছে। সবুজ খামে নীল রঙের কালি দিয়ে লিখা। খামের ভিতর একটা গোলাপি রঙের একটা ছোট্ট কাগজ। চিরকুটটা খুললাম। তোমার বা কাঁধের উপর 2টা তিল আছে, একটা বড়, আরেকটা ছোট। আমার গলা শুকিয়ে গেল, একজন অচেনা লোক কি করে জানলো আমার কাঁধে তিল আছে? সত্যিই আমার বা কাঁধের উপর 2টা তিল আছে। এই একটা লাইন পড়ার পর আমি রুমে 156 বার পায়চারি করলাম, আয়না দিয়ে বারবার তিলগুলো দেখার চেষ্টা করলাম, একটা বড় একটা ছোট বটে, আমি এর আগেও অনেকবার দেখেছিলাম। আরও বার 10 পায়চারি করার পরও মাথায় কিছু আসলো না। শুধু ভাবছি আমি নিজের অজান্তেই কোনো ভুল করিনি তো? না, হতেই পারে না। লোকটাকে তা জানার জন্য আমাকে পুরো চিঠিটা পড়তে হবে। হাতের মুঠোতে রাখা চিঠিটা আবার খুলে পড়তে লাগলাম। তোমার বা কাঁধের উপর 2টো তিল আছে, একটা বড় একটা ছোট। ওই তিল 2টো দেখতে আমার ভালো। তবে তোমার চিবুকের নিচে থাকা তিলটা আমার আরও বেশি ভালো লাগে। তুমি প্রিয়তমা। জানো তুমি, আমি তুমি তমা। তাই তো তোমায় প্রিয়তমা বলেই ডাকি। ইতি, প্রিয়তমার প্রিয়তম। পুরো চিঠি পড়ে আমি যতটুকু বুঝতে পারলাম, লোকটা আমাকে ভালোবাসে। কিন্তু সে কিভাবে জানলো আমার কাঁধে তিল আছে, এটাই ভাবাচ্ছে আমাকে। আমার কাঁধের তিলগুলো তো এমন আছে যেখানে কেউ দেখতে পাবে না। তাহলে ওই লোকটা জানলো কিভাবে? নাবা বিছানায় বসে বসে আমাকে দেখছিল, সে বলল, কি লিখা আছে চিঠিতে যে তুমি এত চিন্তা করছো? আমি নাবার হাতে চিরকুটটা ধরিয়ে দিলাম, ও পড়া শেষ করে বলল, দেখো, আমি কিন্তু জানতাম তোমার কাঁধে তিল আছে, কিন্তু আমি চিঠি লিখিনি, তাই আমাকে সন্দেহর তালিকায় রেখো না। আমি কিছু না বলে ওর পাশে বসে বললাম, আরে তুই না। কে লিখল এটা? আমার তাকে খুঁজে বের করতে হবে। ভাবতো কে হতে পারে। নাবা কিছুক্ষণ ভেবে বলল, গণেশ। ও তো তোমাকে পছন্দ করত, জানালা দিয়ে কথা বলতো তোমার সাথে, কোচিং থেকে নিয়ে আসত। হতে পারে, কিন্তু ও কিভাবে জানবে আমার কাঁধে তিল আছে? ওহ,
তাও তো কথা। নাবা খামটা হাতে নিয়ে বলল, প্রিয়তমার প্রিয়তম চিঠিটা তার প্রিয়তমাকে পাঠিয়েছে। আচ্ছা, প্রিয়তমা নামে তো তোমাকে ভাইয়া ডাকে। ভাইয়া লিখে নি তো তোমাকে? আমি কিছুক্ষণ নাবার দিকে হা করে তাকিয়ে তাকার পর আবার ধপ করে বসে বললাম, হ্যাঁ, তা ডাকে, কিন্তু হোয়াইট অ্যাস এটা লিখতেই পারে না। সেটা কি করে জানবে যে আমার কাঁধে? আমার পুরো কথাটা শেষ করতে না দিয়ে নাবা বলল, আরে সে জানতেই পারে, তোমার ওই জামাটার গলা তো ইয়া বড়, হাত দিয়ে পড়ে যায়। ওই জামাটা তো তুমি একদিন পরেছিলে, ওই দিন তো আমার চোখে পড়েছিল তিলগুলো। ওই দিন বাসায় সৃজন ভাইয়া ছিল তো, ওর চোখেও পড়তে পারে। না জেনে কাউকে দোষ দেওয়া ঠিক না। আর কোনো প্রমাণ আছে তোর কাছে? আরে নেই তো, জোগাড় করে নিব। সৃজন ভাইয়ার বাংলা হাতের লেখা মিলালেই তো হলো। ও বাসা থেকে চলে গেলে তুমি আমি দুজনে মিলে ওর রুম সার্চ করব কেমন? সারা রাত আমি আর নাবা শুয়ে শুয়ে প্ল্যান করলাম। আমাদের সন্দেহের তালিকায় গণেশ আর সৃজন মুখ্য ছিল। যাই হোক, আমি সকাল সকাল জানালা থেকে জুতা আর ঝাড়ু খুলে ফেললাম। তারপর গণেশ কখন জানালা খুলবে সেই আশায় বসে রইলাম। প্রায় আধা ঘন্টা পর গণেশ জানালা খুলল। আমাদের জানালার দিকে তাকাতেই দেখতে পেল ঝাড়ু আর জুতা নেই। কৌতূহল বশত আমার দিকে তাকিয়ে বলল, কি খবর? নাবা পাশেই বিছানায় বসে দেয়ালে পিঠ ঠেস দিয়ে পড়ছিল। ও আমার কানে বিড়বিড় করে বলল, কিসের খবর জিগায় রে বেটা? মনে হয় ওই চিঠিটা লিখছে। চিঠি পড়ার পর তোর কি খবর তাই জানতে চাচ্ছে। উত্তর দে ভালো, যদি ও একটু চিন্তায় পড়ে তাহলে ওই লিখসে। নাবার কথা মতো আমি পুণ্যকে বললাম, ভালোই। তোমার কি খবর? পুণ্য কি যেন ভাবল, তারপর বলল, ভালোই। কি ভাবছ? নাবা বলল, ওই লিখসে, দাঁড়া ওর হাতের লেখা দেখি। কথাটা বলে নাবা জানালার সামনে এসে বলল, পুণ্য ভাইয়া, আমি একটা গেম খেলছি, সেই গেইমে তোমাকেও অংশ নিতে হবে। পুণ্য বলল, কি গেম? তোমাকে কয়েকটা সাবজেক্ট দেওয়া হবে, তুমি সেই সাবজেক্টগুলোর উপর 5টা করে বাক্য লিখবা বাংলায়। ওহ, এই গেইমের প্রথম সাবজেক্ট হল তমা আপু। ওর সম্পর্কে একটা বাক্য লিখে আমাকে এখনই দাও। আমি নাবার হাত চিমটি দিয়ে ফিসফিসিয়ে বললাম, এই, তুই আমার নাম বললি কেন? নাবা হাত ঢলতে ঢলতে বলল, আরে, তোর কথা না বললে গেইমে অংশ নিত না। তোর নাম বলাতে ও ফতাফত কয়েকশো লাইন লিখে নিবে। নাবার কথায় ঠিক। পুণ্যকে একটা বাক্য লিখতে বলা হয়েছিল, সে 2টা বাক্য লিখল। পাতা দেওয়ার সময় মাথা চুলকে বলল, 2টা লিখলাম। নাবা পাতাটা নিয়ে পড়তে লাগল। 1, তমা তুমি দেখতে অনেক সুন্দর। 2, আমি তোমাকে অনেক ভালোবাসি। লাইন 2টা পড়ার পর নাবা আবার জানালায় জুতা আর ঝাড়ু বেঁধে দিল। তবে এটা শিওর গণেশ ওই চিরকুটটা লিখেনি। হুটহাট ফুপি রুমে এসে দাঁড়ালো। আমরা তখনও গণেশের লিখা আর চিঠির লিখা মিলাতে ব্যস্ত। ফুপি বলল, নাকের ডগায় পরীক্ষা ঘুরঘুর করছে তোদের। আর তোরা কি করছিস সেগুলো? নাবা মাথা তুলে বলল, ওই তো ট্রান্সলেশন করছিলাম। ফুপি কিছু না বলে চলে গেল। আমরা দুজনেই আর কোনো কথা না বলে চুপচাপ পড়তে বসলাম। এইবারের মতো বেঁচে গেলেও পরের বার ফুপির হাত থেকে আর বাঁচব না। দুপুরের দিকে সৃজন ভাইয়া বেরিয়ে যেতেই আমি আর নাবা ওর ঘরে ঢুকলাম। নাবা বলল, সৃজন ভাইয়ার সাথে কখনোই প্রেম করবা না। ও তোমাকে শুধু চা বানাতে বলবে, চা বানাতে বানাতে জীবন তেজপাতা করে দিবে। সৃজন ভাইয়ার রুম সার্চ করে তেমন কিছু পেলাম না। আর বাংলা লিখা আছে খাতা। একদমই নেই। এ যেন এই যুগে এসে ডাইনোসর খোঁজার মতো কাজ। যাও একটা ডায়েরি পেয়েছিলাম, তাতেও যে গোটা কয়েক অক্ষর লিখা, ওইগুলো বাংলা কথায়, কিন্তু লিখা এই যুগে যাকে সহজ ভাষায় বাংলিশ বলে।
ডায়েরিতেও যে কেউ ইংরেজিতে বাংলা লিখে তা আমি জানতাম না। বিকালে মি লম্বুর কাছে পড়তে গেলাম। সৃজন ভাইয়া বসে ল্যাপটপে গান শুনছে। নাবা ওর হাতে একটা খাতা আর একটা কলম দিয়ে বলল, গেম খেলব। সৃজন ভাইয়া হেডফোন খুলে বলল, কি গেম? তোমাকে একটা সাবজেক্ট দেওয়া হবে, সেই সাবজেক্ট সম্পর্কে একটা বাক্য লিখতে হবে। সৃজন ভাইয়া অনিচ্ছা থাকা সত্ত্বেও খাতা কলম নিয়ে বলল, বল। তমা আপুর সম্পর্কে একটা বাক্য লিখো। বাংলায় লিখতে হবে। সৃজন ভাইয়া বেশ অবাক হয়ে বলল, ওর সম্পর্কে? তাও বাংলায়? আমার বাংলা হাতের লিখা ভালো না। তাতে কি? রুলস ইজ রুলস। তারপর খাতা নিয়ে প্রায় 10 মিনিট বসে থেকে খাতায় একটা লাইন লিখে বলল, এবার তাহলে প্রিয়ম লিখবে। আমরা কিছু বলতে পারলাম না, অনিচ্ছা থাকা সত্ত্বেও মি লম্বুকে খেলায় নিতে হল। ওদের দুজনের লিখাগুলো বইয়ের ভাঁজে রেখে দিলাম। মিস্টার লম্বুর কাছ থেকে এসে সৃজন ভাইয়ার কাগজটা খুললাম। ওর বাংলা হাতের লিখা দেখে আমরা দুজনেই অবাক। হাতের লিখা তো হাতের লিখা না, যেন পরিষ্কার সাদা পাতায় তেলাপোকার দৌড়াদৌড়ি। হোয়াইট এসের বাংলা হাতের লিখা যে কতটা ভালো তা আমরা দুজনেই বুঝতে পারলাম এই একটা লাইন দেখেই। নাবা বলল, ও ইংরেজি সাবজেক্ট নিয়ে পড়াশোনা করছে, তাই ইংরেজি হাতের লিখা সুন্দর, আর বাংলা লেখা খারাপ, পড়তেই পারি না। এই জন্যই বাংলা লিখে না শয়তানটা। যাই হোক, নাবা পড়তে শুরু করল। প্রিয়তমা চা খুব ভালো বানায়। নাবা আমার দিকে তাকিয়ে বলল, এই গাধা তো তরে ভালো করে দেখেই নাই। চা আর চায়ের কাপ ছাড়া ও কোনোদিন অন্য কিছুই দেখে নাই, এই যে এটা তার প্রমাণ। ওরে চা আর চায়ের কাপের সাথে বিয়ে দেওয়া দরকার। ওর হাতের লিখা মিলানোর দরকার নাই, ওই চিঠি ও লিখে নাই। নাবা সৃজন ভাইয়ার কাগজটা একপাশে রেখে মি লম্বুর কাগজ খুলল। কাগজে গোটা গোটা ইংরেজি অক্ষরে বাংলিশ লিখা। নাবা একবার কাগজটা বিড়বিড় করে পড়ে আমার হাতে দিয়ে দিল। আমি কাগজটা খুলে জোরে জোরে পড়লাম। নাবা, ডাল ভাজা চাবা। এরপর কিছুক্ষণ নীরবতা চলল রুমের মধ্যে। তারপর আমি আর হাসি আটকে রাখতে পারলাম না, এর বেশি হাসি চেপে রাখলে মরে যাব তো। আমি যতই হাসি, নাবা ততই রেগে যায়। বহু কষ্টে হাসি থামানোর পর দুজনে মিলে আবার রহস্য সমাধান করতে লেগে পড়লাম। হোয়াইট এস আর গণেশ চিরকুট লিখেনি। তাহলে একমাত্র বাকি থাকে মি লম্বু। সে বাংলিশ লিখেছে, তার বাংলা লিখাও আমরা দেখিনি। তাই পুরো রহস্যটা মি লম্বুর উপর। হঠাৎ করেই নাবা বলে উঠল, ওই প্রিয়ম ভাইয়া হইলে কোনো কথায় নাই। তুই চোখ বন্ধ করে তার প্রিয়তমা হতে পারিস। নাবার কথাটা শোনার পর আমার হাসিটা হারিয়ে গেল। আমি ধীর গলায় বললাম, না, এসবের দরকার নাই। এসব চিঠির রহস্য সমাধান বাদ দে। কয়দিন পর তোর পরীক্ষা না, পড়তে বসো। আমিও পড়তে বসি। আমি বই নিয়ে বিছানায় শুয়ে পড়লাম। নাবা আমার পাশে শুয়ে বলল, মানে কি? সব সমাধান করা শেষ তো? তাহলে এখন কি? এখন কি মানে? আমরা শুধু জানতে চাইছিলাম যে চিঠিটা কে লিখছে, এখন আর জানার দরকার নাই। যতটুকু জানার দরকার তা তো জেনেই গেছি। নাবা আমার দিকে অগ্নিদৃষ্টি ছুড়ে বলল, তোর যা ইচ্ছা কর। কথাটা বলেই রুম থেকে চলে গেল। আমি নাবার চলে যাওয়াটা দেখলাম কিছুক্ষণ, তারপর বইয়ের দিকে নজর দিলাম। এরপর থেকে সব স্বাভাবিক, আগের মতোই হোয়াইট এসের জন্য চা কফি বানানো, মি লম্বুর কাছে ঘণ্টা খানেক পড়া। মি লম্বু অযথা আমাকে খেপাতে চাইলেও খেপে যেতাম না। একদিন দুপুরে খেতে বসেছি, আমি, নাবা, হোয়াইট এস, লম্বুও বসেছে। লম্বুর মা নাকি কোথায় চলে গেছে, আসতে বিকেল হবে, তাই দুপুরের খাবার এখানে খাবে। এটা আমার জন্য সবচেয়ে বিরক্তিকর একটা মুহূর্ত। আমার সামনের চেয়ারে সৃজন ভাইয়া,
তার পাশের চেয়ারে নাবা, আর আমার পাশের চেয়ারে মি লম্বু। আমার পাশে মি লম্বু বসেছে বিষয়টা আমি কিছুতেই নিতে পারছি না। কোনোমতে তাড়াতাড়ি খেয়েদেয়ে উঠে পড়তে চাইছিলাম, তাই মাথা নিচু করে একের পর এক লোকমা মুখে দিয়েই যাচ্ছিলাম। হঠাৎ মনে হলো কেউ আমার পায়ের উপর পা রেখেছে, খাওয়া আপনা আপনিই থেমে গেল, মাথা তুলে সামনের দিকে তাকাতেই বুঝতে পারলাম এটা নাবার পা। নাবার দিকে ইশারা কর বললাম কি হয়েছে? ও আমাকে ইশারা করে বুঝালো আমার পাশে মি লম্বু বসেছে, ওর দিকে তাকাতে। আমার রাগ উঠে গেল, নাবা পা সরিয়ে দিয়ে আবার খাওয়াতে মনোযোগ দিলাম। কিছুক্ষণ পর আবার আমার পায়ের সাথে পা লাগল, নাবা পা রেখেছে ভেবেই ওর পায়ে জোরে একটা লাথি দিয়ে বসলাম। কিন্তু ব্যথায় ককিয়ে উঠল হোয়াইটেস। আমি একবার সৃজন ভাইয়ার দিকে তাকিয়ে আরেক নাবার দিকে তাকালাম, নাবা মাথা নাড়িয়ে না করল ওটা ওর পা ছিল না। আমি সৃজন ভাইয়ার দিকে তাকাতেই বলল, কি এটা প্রিয়তমা? টেবিলের নিচে ফুটবল প্র্যাকটিস করছিলে নাকি? ফুপি নাবার দিকে তাকিয়ে বলল, শুধু প্রিয়তমা একলা না, আমাদের নাবাও আছে ওর সাথে। উইদিন দুজনে মিলে আমার পায়েও লাথি দিয়েছে। সৃজন ভাইয়া আমার দিকে তাকিয়ে বলল, তাই নাকি? তাহলে দুজনকে ফুটবল একাডেমিতে ভর্তি করে দিলেই হয়। আমি কোনোমতে খাওয়া শেষ করে হাত ধুতে গেলাম। মারাত্মক লজ্জায় পড়ে গেছি। সৃজন ভাইয়া এসে বলল, আমি আগে চলে যাই। আমি সরে গিয়ে সৃজন ভাইয়াকে জায়গা করে দিলাম। সৃজন ভাইয়া হাত ধুয়ে টাওয়াল না পেয়ে আমার ওড়নাতেই হাত মুছে চলে গেল। আমি নাবাদিকে তাকিয়েছিলাম, আমার ওড়নায় হাত মুছাতে ভরকে গেছি বটে। ঠিক তখনই মনে হল সৃজন ভাইয়া কোনো কিছু না ভেবেই কাজ করে বসে। তাই আমি হাত ধুয়ে চলে আসছিলাম, ঠিক ওই সময় মি লম্বু এসে বলল, এই জামাটা তুমি পরো না, মিস বুচি। আমি ওই জায়গায় দাঁড়িয়ে পড়লাম, প্রিয়মের দিকে তাকাতেই বলল, দুটো তিল। আমি দেখলে সমস্যা নেই, কিন্তু আমি ওড়না টেনে ঠিক করে বললাম, মানে অন্য কেউ দেখে যদি আবার চিরকুট পাঠায়, তারপর কি করবে? আপনার মতো কেউ অসভ্য না। আমি কথাটা বলে রুমে এসে কিছুক্ষণ পায়চারি করলাম, হঠাৎ করেই মনে পড়ল এই জামাটাই আমি প্রিয়ম যেদিন প্রথম এসেছিল ওইদিন পরেছিলাম, মানে ওই চিঠিটা প্রিয়মেই লিখেছিল। হয়তো কোনোভাবে দেখে ফেলেছিল। নাবা খেয়ে উঠেই পড়তে বসেছে, ওকে এখন ডিস্টার্ব করা ঠিক না, তাই ছাদে চলে গেলাম। আসার সময় দেখলাম সৃজন ভাইয়া আর লম্বু কি নিয়ে যেন আলোচনা করছে। ছাদে অনেক বাতাস, আমার হালকা লাল চুলগুলো বাতাসে উড়ছে, রুমে থাকলে বোঝা যায় না যে আমার মাথার চুল লালচে। তবে রৌদ্রে বেরোলেই হালকা রংটা আসে। প্রায় লোকেই ভাবে আমি চুলে কালার করেছি, কিন্তু আমার চুল প্রাকৃতিকভাবেই এমন, বলতে অনেকটা জন্মগত। আমার আম্মুর চুলও এমন। ছাদের রেলিং ঠেস দিয়ে পাশের বাসার উঠোনে একটা বাচ্চা মেয়ের খেলা দেখছিলাম। কিছুক্ষণ পর দেখলাম সৃজন ভাইয়া ছাদে এসেছে। আমাকে দেখে আমার পাশে এসে দাঁড়িয়ে রইল। আমার পাশে কেউ থাকলে আমাকে কথা বলতেই হবে। আমি একা একা থাকলেও বকবক করি, তো হঠাৎ করেই সৃজন ভাইয়াকে বললাম, একটা কথা জিজ্ঞেস করব ভাইয়া। বলো। শাবনূরকে তোমার কেমন লাগে? সৃজন ভাইয়া কিছুক্ষণ চুপচাপ থাকার পর বলল, কি মাথা খারাপ নাকি? শাবনূর আসলো কোত্থেকে? আমিও বোকা বনে গেলাম, সত্যিই আমি কেন যে সৃজন ভাইয়া এমন প্রশ্ন করলাম আমি নিজেও জানি না। সৃজন ভাইয়া নিজেও বোকা বনে গিয়েছে। আমি সৃজন ভাইয়ার মুখের দিকে তাকিয়ে হঠাৎ করেই হাসতে লাগলাম। আমার হাসি দেখে সৃজন ভাইয়া বলল, এই প্রিয়তমা, হাসো কেন? আমি একটু গম্ভীর হয়ে বললাম, তোমার চেহারা একজন বাংলা নায়কের বর্তমান চেহারার সাথে মিলে যায়। জানো সে কে? ওমর সানি। কথাটা বলে আমি আবার হাসতে লাগলাম। সৃজন ভাইয়া কপাল ভাঁজ করে কিছু একটা বলতে যাচ্ছিল, কিন্তু তার আগেই প্রিয়ম ছাদে এসে আমাদেরকে একটু দেখে তারপর বলল,
যা তোর সমস্যা সমাধান হয়েছে। সৃজন ভাইয়া প্রিয়মের কাছে গিয়ে বলল, এই মেয়ের মাথা খারাপ হয়ে গেছে, আমাকে নাকি ওমর সানির মতো লাগে, আরে ও তো ভিলেনের অভিনয় করে। সৃজন ভাইয়া চলে গেল, আমি আরও কিছুক্ষণ হেসে আবার গম্ভীর হয়ে গেলাম। একটু পর প্রিয়ম কাছে এসে আগেই মতোই আমার নাক ধরে বলল, ওর সাথে কি করছিলে বুচি? প্রেম করছিলাম। কথাটা বলেই যাচ্ছিলাম। চলবে।